শহরে ঘুরে বেড়াচ্ছে এক ভয়ানক সিরিয়াল কিলার। প্ল্যান করে সুনিপুণ হাতে খুন করার পর সে প্রতিটা ভিকটিমের পাশে রেখে যায় একটা করে চিরকুট। পুলিশ অনেক তদন্ত করেও কিলারের নামটা পর্যন্ত বের করতে পারে না। ওজলান নামের এক দুর্দান্ত পুলিশ অফিসার এই ব্যাপারে তদন্ত শুরু করলে এমন এক পাপের রহস্য বেরিয়ে আসে যা সকলকে শকড করে দেয়। কি ছিল সেই রহস্য? এই প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম আব্রাহাম ওলজার মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের রহস্যময় মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই দেখা যায় পাহাড় ও জঙ্গলে ঘেরা মুন্নারের নিরিবিলি সুন্দর একটা রিসোর্ট, যেখানে পরিবার নিয়ে বেড়াতে এসেছে আব্রাহাম ওজলার নামের এক লোক। ওজলার পেশায় একজন দুর্দান্ত পুলিশ অফিসার। চাকরির কারণে সে পরিবারের সাথে একদমই টাইম স্পেন্ড করতে পারে না, তাই সে তার ছোট্ট মেয়ে জেনি ও স্ত্রী আনিশাকে নিয়ে 2 দিনের ছুটিতে এখানে ঘুরতে এসেছে। আসার পর থেকেই বাবা মেয়ের খুন ছুটিতে তাদের সময় ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ মুন্নারের লোকাল পুলিশ স্টেশন থেকে ওজলারের কাছে একটা কল আসে। অপর পাশ থেকে বলা হয় এখানে কোনো এক কটেজে 2জন ব্রিটিশ নাগরিক খুন হয়েছে। এখন ওজলার যাতে একটু বিষয়টা যাচাই করে দেখে। ওজলার বলে কিন্তু আমি তো এখন ছুটিতে রয়েছি। তবুও অপর পাশের লোকের অনুরোধে ওজলার মার্ডার স্পটে যেতে রাজি হয়। আনিশা ও জেনিকে একা রেখে ওজলা দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে তার স্টেশনে রবি নামের এক জুনিয়র অফিসারকে কল করে বলে আমি যে এখানে এসেছি সেটা তোমরা লোকাল থানায় জানিয়েছো কেন? আমার রিসোর্টের নাম্বারই বা তাদের কেন দিয়েছো? তখন রবি জানায় স্যার আমরা তো আপনার নাম্বার কাউকে দেইনি, আপনি কোথায় আছেন সেটাও আমরা জানি না, আমাদের কাছে তো কেউ জিজ্ঞেসও করেনি। এই কথাটা শুনে ওজলারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে কেউ ইচ্ছে করে তাকে রিসোর্ট থেকে সরাতে চাইছে, তাই দ্রুত গাড়ি ঘুরিয়ে সে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ততক্ষণে দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ওজলার দেখে রিসোর্টের সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। সে পাগলের মতন আনিশা ও জেনিকে ডাকতে থাকে, কিন্তু কোথাও কাউকে খুঁজে পাওয়া যায় না। এই ঘটনার 3 বছর পার হয়ে যায়। সেই দিনটা ওজলারের কাছে আজও একটা দুঃস্বপ্নের মতো। ওজলার ঘুম থেকে উঠে একটা ল্যাপটপ ওপেন করে, যেখানে তার স্ত্রী ও সন্তানের খুনির একটি স্টেটমেন্ট রয়েছে। আসলে সেদিনকার ঘটনার 4 দিন পরে তদন্ত করে ওজলার ভিনিত নামের এক ছেলেকে গ্রেফতার করেছিল। ভিনিত স্টেটমেন্ট দিয়েছিল যে সে 5 বছর আগে একটা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। তখন নিজের অজান্তে সে ড্রাগ ডিলিং এর সাথে জড়িয়ে পড়ে এবং কয়েকদিন ড্রাগ সাপ্লাই করতে গিয়ে সে ওজলারের হাতে ধরা পড়ে যায়। সে ওজলারের কাছে অনেক ক্ষমা চেয়েছিল, তবে ওজলার তার কোনো কথা না শুনে কেসটা আদালতে তোলে। ফলে ভিনিতের 5 বছরের জেল হয়। মুহূর্তেই তার জীবনটা তছনছ হয়ে যায়, তার ক্যারিয়ার শেষ হয়ে যায় এবং পরিবার ও সম্মানহানি হয় অনেকখানি। এর জন্য জেল থেকে বের হওয়ার পর ওজলারের উপরে প্রতিশোধ নিতে ভিনিত তার স্ত্রী সন্তানকে জঙ্গলে নিয়ে খুন করে। এরপর তাদের লাশ টুকরো টুকরো করে জঙ্গলের কোথাও একটা দাফন করে দেয়। পুলিশ ভিনিতকে বলে তোমাকে গ্রেফতার করার পর তোমার গাড়িতে ওজলারের স্ত্রী সন্তানের রক্তের চিহ্ন পাওয়া গেছে এবং আমরা মার্ডার ওয়েপনও খুঁজে পেয়েছি। এটুকু নিশ্চিত যে তুমি খুন করেছো বা খুনের সাথে জড়িত, কিন্তু লাশগুলো আসলে তুমি কোথায় দাফন করেছো? জবে ভিনিত বলে সে ওই সময় অনেক নেশাগ্রস্ত ছিল, তাই তার কিছু মনে নেই। সিন এবার প্রেজেন্টে আসলে ওজলার ভিনিতের এই স্টেটমেন্ট রেকর্ড দেখে আবারও ডিপ্রেশনে পড়ে যায়। তাই সে তার ডাক্তারের সাথে দেখা করতে আসে। ডক্টর তাকে বলে তুমি আবারও কাজে ব্যাক করো, কারণ সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে কোনো লাভ হচ্ছে না। এখন তোমাকে আসলে ফিজিক্যাল ট্রিটমেন্ট করতে হবে। তুমি শুধু ডিপ্রেশনেই না, এখন অনেক কিছুই হ্যালুসিনেটও করতে শুরু করেছো। এমন চলতে থাকলে ব্যাপারটা ইনসোমনিয়ার দিকে এগিয়ে যাবে। তাই এখন তোমার কাজে ব্যাক করা দরকার, তাহলেই তুমি সব কিছু থেকে বের হতে পারবে। এই সব কথা শুনে ওজলার ডাক্তারের কথা আমলে নেয়। পরের দৃশ্যে ওজলার জেলে চলে যায় ভিনিতের সাথে দেখা করতে। সাথে করে সে বিরিয়ানিও নিয়ে যায়। গত 3 বছর যাবৎ সে যতবার ভিনিতের সাথে দেখা করেছে ততবারই বিরিয়ানি নিয়ে গেছে। ভিনিত বিরিয়ানি খেতে খেতে বলে স্যার আপনি প্রতিবার আমার জন্য বিরিয়ানি নিয়ে আসেন, আমার অনেক অনুশোচনা হয়। আমি আসলেই রাগের বশে সব করে ফেলেছি, আমার এখনো কোনো কিছুই মনে নেই। আমি লাশগুলোর টুকরো কোথায় দাফন করেছি সেটাও আমার মনে নেই। ওজলার কোনো কথা না বলে চুপচাপ তার কথাগুলো শোনে। এরপর পাশেই একটা গিরগিটিকে সে হ্যালুসিনেট করতে থাকে, আর এরপরেই সে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা নাবিন নামের একটা ছেলেকে দেখি। নাবিন আইটি সেক্টরে জব করে। অফিস থেকে বের হতে তার ওয়াইফ মায়া তাকে কল করে বসে। পরের দিন ছিল নাবিনের জন্মদিন, তাই মায়া তাকে একটু দ্রুতই বাসায় ফিরতে বলে। নাবিন বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতেই বৃষ্টি শুরু হয়।
এদিকে মানি নামের এক অ্যাম্বুলেন্স ড্রাইভারকে দেখানো হয়। কেউ একজন তাকে কল করে বলে অজয়গড় ব্রিজের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কল পেয়ে মানি দ্রুত অজয়গড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে নবীন অজয়গড় ব্রিজে উঠতেই একটা পিকআপের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে সে বেশ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে। এরই মাঝে অ্যাম্বুলেন্সের ড্রাইভার মানি সেখানে চলে আসে আর কোনো রকম নাবিনকে নিয়ে দ্রুত হসপিটালে পৌঁছায়। খবর পেয়ে নাবিনের স্ত্রী মায়া সাথে সাথে হসপিটালে আসে। রাতেই তার ছোটখাটো একটা সার্জারি হয় আর পরের দিন তার জ্ঞান ফিরে আসলে সে অনেক বেশি প্যানিক করতে থাকে। ডাক্তার অরুণ এসে তাকে প্যানিক করতে নিষেধ করে এবং তাকে কেবিনে শিফট করে দেয়। নবীনের জন্মদিনটা এভাবে খারাপ কাটতে দিতে চাইছিল না মায়া, তাই সে কেক আনতে চলে যায় একটা শপে। এদিকে নাবিনের কেবিনে থাকা নার্সও কিছু প্রয়োজনীয় মেডিসিন আনতে বাইরে যায়। এরপর মায়া কেক নিয়ে এসেই তার কেবিনে ঢুকতে সে এমন কিছু দেখে যে সে জোরে চিৎকার করে ওঠে। সাথে সাথে নার্সরা দৌড়ে এসে দেখতে পায় নাবিনকে কেউ হসপিটালেই খুন করে রেখে গেছে। এই ঘটনায় পুলিশকে খবর দিলে ইনভেস্টিগেশনের দায়িত্ব নেয় ওজলার অনেকদিন পর কাজে ব্যাক করলেও সে এখনো যথেষ্ট দক্ষ এই কাজে। সে প্রথমে নাবিনের লাশটা ভালো করে পর্যবেক্ষণ করে এবং নাবিনের মাথার কাছে একটা চিরকুট খুঁজে পায়। এই চিরকুটে লেখা ছিল সেলিব্রেশন চলতে থাকুক, শুভ জন্মদিন। এখন হসপিটালের সিসিটিভি ক্যামেরা নষ্ট। রিপোর্টেও এমন তথ্য দেওয়া যেটা খুনি আগে থেকেই জানতো। সব পর্যবেক্ষণ করে ওজলার বুঝতে পারে এটা একটা বুদ্ধিমান কিলারের প্রি প্ল্যান মার্ডার। তারা প্রথমে নাবিনের সার্জারি ডাক্তার অরুণের সাথে কথা বলে, কিন্তু সেখান থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। এরপর তারা অ্যাম্বুলেন্স ড্রাইভার মানির সাথে কথা বলতে আসে। মানির ফোন থেকে তারা জানতে পারে যে অ্যাক্সিডেন্টের 8 মিনিট আগে কিলার মানিকে কল করেছিল এবং সে ওই অ্যাক্সিডেন্টের কথা বলেছিল। অর্থাৎ কিলার ভালো করে জানতো যে মানি নাবিনকে হসপিটালে নিয়ে আসবে। তখন ওজলার বলে শুধু মানির খবর নয়, সার্জারির পর নাবিনের ডান পাও অচল হয়ে পড়েছিল। এটাও খুনি আগে থেকেই জানতো। খুনি এটা সুযোগ নিয়ে নাবিনের ডান পায়ের উপরে কাটাছেঁড়া করে, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে নাবিনের মৃত্যু হয়। আসলে এই কিলার মেডিকেল সায়েন্সে অনেক এক্সপার্ট, তাই সে জানতো কোথায় কাট করলে দ্রুত ভিকটিম মারা যাবে। এরপর অনেক ইনভেস্টিগেশনের পরেও ওজলার হসপিটাল থেকে সন্দেহজনক কিছুই পায় না। নবীনের বাবা মা আসলে পুলিশ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে, তবে ছেলের মৃত্যুতে তারা এতটাই ট্রমাটাইজ হয়েছিল যে কেউ কিছু বলতে পারছিল না। নবীনের বাবা এক বুক কষ্ট নিয়ে বলে, মা বাবা বেঁচে থাকতে সন্তান মরে গেলে এর থেকে বেশি ট্রমাটাইজ আর কিছুই হয় না। কথাটা যেন ওজলারের বুকের চাপা ক্ষতটাকে আরো বেশি জাগিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা ওজলারকে নবীনের লাশের অটোপসি করা ডাক্তারের কাছে যেতে দেখি। ডক্টরের মতে নবীনের ডান পায়ের উপরে 6 সেন্টিমিটারের গভীর একটা ছোট্ট কাট রয়েছে শুধু। এছাড়া তার শরীরে তেমন কোনো ক্ষতই নেই, যার কারণে তার মৃত্যু হবে। খুনির অ্যানাটমিক্যাল লজিক খুবই ভালো, তাই ডক্টর সন্দেহ করে যে খুনি নিশ্চয়ই একজন মেডিকেল প্রফেশনাল। তবে তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা খুব একটা নেই বললে চলে, কারণ খুনি হত্যার জন্য 11 নম্বর স্ক্যাপল ইউজ করেছে, যা সাধারণত গভীর কাটের জন্য ব্যবহার করা হয়। তবে খুনির কাটার ধরন দেখে বোঝা যায় সে এই বিষয়ে দক্ষ নয়। এরপর ওজলাররা অজয়গড় ব্রিজের আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। সেখানে একটা পেট্রোল পাম্পের সিসিটিভি চেক করতে গিয়ে সে জানতে পারে যে নবীনের অ্যাক্সিডেন্টের সময় সেখানে থাকা মোট 11টা গাড়ি পাস হয়েছে। তবে কাউকেই সন্দেহজনক মনে হয় না। তারা নবীনের কল ডিটেলসও চেক করে, কিন্তু কোথাও কোনো সন্দেহজনক কিছুই পাওয়া যাচ্ছে না। ওজলার সহ এবার সবাই টেনশনে পড়ে যায়। এমনকি নবীনের কোনো শত্রু ছিল না, তাহলে শুধু একজন আইটি সেক্টরে জব করা ছেলেকে কেন কেউ এভাবে প্রি প্ল্যান করে খুন করতে যাবে? এর ঠিক কিছুদিন পরে আমরা সাজমন নামের একটা ছেলেকে অন্ধকারের মধ্যে বাইক চালাতে দেখি। তবে কিছু দূর যেতেই হঠাৎ বাইকে করে আরো কিছু ছেলে এসে সাজমনের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে দেয়। যারা হামলা করেছিল তারা ছিল লোকাল গুন্ডা গিরি ও তার দলবল। গিরিরা সাজমানকে মেরে ফেলতেই যাবে, তখন হঠাৎ নবীনকে অ্যাক্সিডেন্ট করা সেই লরিটা সেখানে চলে আসে। এরপর সাজমানকে তুলে নিয়ে হসপিটালের সামনে তারা ফেলে রাখে। হসপিটালের লোকজনরা সাজমানকে অ্যাডমিট করে পুলিশকে খবর দেয়। লোকাল পুলিশ এসে ডক্টরকে বলে এটা নিশ্চয়ই গিরি ও তার লোকের কাজ। সাজমানের জ্ঞান ফিরলেই যেন তাদের খবর দেওয়া হয়, কেননা তারা এসে তখন স্টেটমেন্ট নেবে। ডাক্তার ঠিক আছে বলে অন্য কাজে একটু ব্যস্ত হয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ হসপিটালের বিদ্যুৎ কেন যেন চলে যায়। আধো আলো অন্ধকারের মাঝে একজন লোক সার্জনের পোশাক পরে হসপিটালে প্রবেশ করে। ধীরে ধীরে সে সাজমানের বডির দিকে এগিয়ে যায়। এরপর সাজমানের হাঁটুর পিছনে ছোট্ট করে একটা কাট দিয়ে দেয় এবং পাশে একটা চিরকুট রেখে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয় পরের দিন সকালে। ওজলার মার্ডার স্পটে গিয়ে পর্যবেক্ষণ করে দেখে সাজমনকে খুনি একইভাবে খুন করেছে। খুনির প্যাটার্ন, ব্যবহৃত সরঞ্জাম সবই একই। তবে এবার সাজমানকে হাঁটুতে কাট করতে দেওয়া হয়েছে এবং চিরকুটে লেখা ছিল খুশি ছড়িয়ে পড়তে
দাও, হ্যাপি বার্থডে। ওজলারের সাথে থাকা লেডি পুলিশ তাকে জিজ্ঞেস করে, স্যার আজকে কি ওনার বার্থডে ছিল? ওজলার বলে সম্ভাবনা নেই, কারণ খুনি এবার শুধু হ্যাপি বার্থডে লিখেছে, টু ইউ লেখেনি। দিব্যা সাজমানের আইডি চেক করে দেখে আজ সত্যি সাজমানের কোনো জন্মদিন নয়। এরপর তারা হসপিটালের ভিতরে সিসিটিভি ফুটেজ করে সেই কিলারের হেঁটে যাওয়া একটা ফুটেজ পায়। তবে সাজমানকে যে নামিয়ে দিয়ে গিয়েছিল এবং যে সার্জনের পোশাক পরে হসপিটাল এসেছিল, দুজনের হাইট ও চলাচল একই ধরনের। তখন ওজলার বুঝতে পারে যে খুনি একজন নয় বরং দুইজন। এরপর তারা সাজমানের বাড়িতে যায় ইনভেস্টিগেশনের জন্য। তার মা কাঁদতে কাঁদতে বলে তার ছেলে অনেক নিরীহ ছিল, সে সকল খারাপ কাজ বাদ দিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিল। তখন ওজলার সাজমানের বাবার সাথে কথা বলে, কিন্তু দেখা যায় সে এতটাই নেশাগ্রস্ত একজন লোক যে নিজের ছেলের মৃত্যুতেও তার মধ্যে কোনো ভ্রুক্ষেপ ছিল না। ফলে ওজলার এখান থেকে কোনো তথ্য না পেয়ে ফিরে আসে। এদিকে হুবহু একই প্যাটার্নের দুটো খুনের কথা ইতিমধ্যে মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ খুনিকে বার্থডে কিলার হিসেবে আখ্যায়িত করতে থাকে। উপর মহল থেকে পুলিশ কমিশনার উপরেই এই কেস নিয়ে চাপ আসতে শুরু করে। তখন কমিশনার ওজলারকে ডেকে তার ইনভেস্টিগেশনের আপডেট জানতে চায়। তখন সে জানায় সাধারণ কিছু মেডিসিন আর একটা লরি ছাড়া খুনিকে ধরার মতন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। আর তার বিশ্বাস খুনি সম্ভবত আরো খুন করতে চলেছে, কেননা প্রতিটা চিরকুটে সে ফুল স্টপ নয় বরং কমা দিয়ে লাইন শেষ করেছে, অর্থাৎ তার এই হত্যাযজ্ঞ চলতেই থাকবে। পরের দৃশ্যে আমরা আবারও সেই রহস্যময় লরিটাকে দেখতে পাই। লরি থেকে একজন মুখ ঢাকা কালো হুডি পরা লোক বেরিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। রেস্টুরেন্টের মালিক দিত্য তখন কাউন্টারে বসেছিল। হুডি পরা লোকটা দিত্যর কাছে গিয়ে এমন ভাবে কথা বলতে শুরু করে যেন তারা পূর্ব পরিচিত। এরপর কথা শেষে লোকটা দিত্যকে একটা লাড্ডু খেতে দেয়। এরপরে সে হাসি মুখে তাকে বিদায় জানায়। তবে লোকটা চলে যাওয়ার পরে দিত্য বাইরে এসে সেন্সলেস হয়ে পড়ে, আর এর সাথে সাথেই স্টাফরা তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে অনেকক্ষণ পার হওয়ার পরেও দত্তর জ্ঞান না ফিরলে ডাক্তার তার মাথায় সিটি স্ক্যান করতে পাঠায়। তাকে মেশিনের ভিতরে ঢুকাতেই হঠাৎ সেখানে কারেন্ট চলে গেলে দায়িত্বরত টেকনিশিয়ান জেনারেটর চালু করতে যায়। এরপর সে যে সিঁড়ি দিয়ে নামছিল, একই সিঁড়িতে আমরা সেই সার্জনের পোশাক পরা লোকটাকে উপরে উঠতে দেখি। লোকটা সোজা তার কেবিনে গিয়ে পর্দা লাগিয়ে তার গলায় একটা ছোট্ট করে কাট দেয়। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে দিত্য সেখানেই মারা যায়। এরপর তারা এসে এই দৃশ্য দেখে ঘাবড়ে গিয়ে পুলিশকে আবারও খবর দেয়। খবর পেয়ে ওজলার তার টিম দ্রুতই সেখানে চলে আসে আর দেখতে পায় এটা সেই একই প্যাটার্নের কেস। লাশের পাশে এবার চিরকুটে লেখা রয়েছে শুভ জন্মদিন এবং তার পাশে রয়েছে কমা, অর্থাৎ খুনি আরো খুন করতে চলেছে। ওজলার জানতে পারে রেস্টুরেন্টে বসে দিত্য মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণে তাকে হসপিটালে নেওয়া হয়েছিল। আসলে খুনি ভালো করেই জানতো রেস্টুরেন্টের সবচেয়ে কাছের হসপিটাল এটাই, আর এটাও ছিল তার প্রি প্ল্যান্ড। তার মানে দিত্য সেন্সলেস হওয়ার পিছনে নিশ্চয়ই খুনির হাত রয়েছে। এটা নিশ্চিত করতে তারা তার রেস্টুরেন্টে চলে যায় আর সেখানে স্টাফদের কাছ থেকে জানতে পারে যে সেন্সলেস হওয়ার কিছু আগে দিত্যর সাথে মাস্ক পরা একটা ছেলে দেখা করতে এসেছিল। লোকটাকে তারা আগেও দেখেছে। ছেলেটা 1 বছর ধরে রেস্টুরেন্টে ক্লিনারের কাজ করত, তাই সে কারোর সাথে কথা বলতো না। এছাড়া তার নামও কেউ জানে না। তখন ওজলার জিজ্ঞেস করে তোমাদের পেমেন্ট কিভাবে দেওয়া হতো? তখন একজন স্টাফ জানায় তাদেরকে ব্যাংক পেমেন্ট করা হয় আর ছেলেটাকেও হয়তো ব্যাংকে টাকা পাঠানো হয়েছে। কথাটা শুনেই ওজলার ছেলেটার ডিটেলস জানতে ব্যাংকে যায়। ব্যাংকের ম্যানেজার জানায় ওই অ্যাকাউন্টের ওনারের নাম অজয়। 5 বছর আগে অ্যাকাউন্টটা খোলা হলেও 1.5 বছর অ্যাকাউন্ট থেকে মাত্র একবারই টাকা তোলা হয়েছে। ব্যাংক থেকে অজয়ের ঠিকানা নিয়ে ওজলারা তার বাড়িতে গিয়ে জানতে পারে যে সে 2 বছর আগেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এর মানে গত 1.5 বছর তার অ্যাকাউন্ট থেকে যে ট্রানজেকশন হয়েছে সেটা অন্য কেউ করেছে। এছাড়াও রেস্টুরেন্টে যে কাজ করতো সে অজয়ের পরিচয়ধারী অন্য কেউ, যার ফলে কেসের এতদূর এসেও কোনো কুল কিনারা না পেয়ে ওজলার বেশ হতাশ হয়ে পড়ে। তখনই দিত্যর অটোপসি ডাক্তার কল করে জানায় যে দিত্যর পেটে সাইলোসলিক অ্যাসিড পাওয়া গেছে। এটা এক ধরনের নিউরোটক্সিন। এটা একবার কারো পেটে গেলে সেই ব্যক্তি 5-10 মিনিটের ভিতরেই সেন্সলেস হয়ে যাবে। তবে এর কোনো সাইড ইফেক্ট নেই। এই সামান্য টক্সিতে কেউ মারা যায় না। তখন ওজলার বুঝতে পারে রেস্টুরেন্টে এসে লাড্ডু খাওয়ানো লোকটাই এই কাজ করেছে। তবে সে এটা বুঝতে পারে না যে কিলার কেন হসপিটালে গিয়ে খুনগুলো করছে। এরপর ওজলাররা যেখানে বসেছিল ঠিক তার সামনে একটা অনুষ্ঠান চলছিল। সেখানে এক মহিলা অন্য ভাষায় ভাষণ দিলে একজন ট্রান্সলেটর তার কথাগুলো ট্রান্সলেট করে দেয়। তবে দিব্যা ট্রান্সলেটগুলো শুনে ঠাট্টা করে বলে ভাষণ অন্য ভাষা থেকে ট্রান্সলেট করলে এর মানেই বদলে যায়, তাই না? কথাটা শুনে ওজলারের মাথায় আসে কিলার যে চিঠিগুলো লিখেছিল সেটা হয়তো অন্য ভাষা থেকে ট্রান্সলেট করা, আর এর জন্যই তাতে কোনো ছন্দ পাওয়া যায়নি। সে সাথে সাথে এবার থানায় ফিরে আসে এবং ওই ছন্দগুলো সার্চ করে জানতে পারে যে তাদের ধারণাই ঠিক, এটা একটা ল্যাটিন কবিতা। ফিজিশিয়ান জুয়ানি মুরগানি হলো এই কবিতার লেখক। ওজলাররা গোবিন্দরাজ নামের এক বড় ডাক্তারের সাথে এই কবিতার
ব্যাপারে কথা বললে সে জানায় এই কবিতা সে কোনো বই থেকে পড়েনি, তবে ক্যালকুলেট মেডিকেল কলেজের অ্যানাটমি হলের বোর্ডের উপরে সে এই লাইনগুলো লেখা দেখেছিল। এই কথা শুনে উজলাররা সাথে সাথে ক্যালিকুটের মেডিকেল কলেজে পৌঁছে যায়। সেখানে অ্যানাটমি হলের বোর্ডের উপরে এই কবিতাটা লেখা দেখতে পাওয়া যায়। সমস্যা হচ্ছে এই কবিতার মোট 5 লাইন, কিলার ইতিমধ্যে 3টা খুন করে ফেলেছে, তার মানে সে হয়তো আরো 2টো খুন করতে চলেছে। তাই তারা কলেজের প্রিন্সিপাল ও প্রফেসরদের সাথে কথা বলে, তবে এখান থেকেও তেমন কোনো তথ্য পাওয়া যায় না। এরপর ওজলার যায় সদ্য খুন হওয়া দিত্যর মা বাবার সাথে দেখা করতে। সন্তান হারানোর শোকে তারাও প্রায় পাগল। দিত্যর বাবাকে তারা জিজ্ঞেস করে তার সাথে নবীন বা সাজমান নামের কারোর কোনো কানেকশন ছিল কিনা। তখন তার বাবা বলে দিত্য কেরালায় ফ্যামিলি বিজনেস চালাতো, তাই পরিবার থেকে সে দূরেই থাকতো, তবে তার জানা মতো এমন কারোর সাথে তার পরিচয় ছিল না। দিত্যর বাবার সাথে কথা বলার সময় ওজলা তার সেলফে একটা পুরাতন মেডিকেল টার্মের বই লক্ষ্য করে। এই ব্যাপারে জিজ্ঞেস করলে দিত্যর বাবা জানায় তার এক কাজিন মেডিকেল কলেজে পড়ে এবং সে এই বইটা রেখে গিয়েছিল। ওজলার আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। এদিকে নবীনের অ্যাক্সিডেন্টের রাতে সেই পেট্রোল পাম্পের সিসিটিভিতে একজন ট্রাক ড্রাইভারকে দেখা যায়, যে কিনা নবীনের অ্যাক্সিডেন্ট হওয়ার কয়েক মিনিট পরেই সেখান থেকে খুব দ্রুত গাড়ি চালিয়ে চলে যায়। পুলিশরা অনেক ইনভেস্টিগেশন করে সেই ট্রাক ড্রাইভারকে খুঁজে বের করে। লোকটার নাম শিভান কুট্টি। থানায় নিয়ে এসে ওজলার তাকে জিজ্ঞেস করে সে কেন সেদিন এমনভাবে গাড়ি চালিয়েছিল। শিভান কুট্টি বলে সেদিন রাতে একটা লরির সাথে এক লোকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। লোকটার পাশে একটা কালো পোশাক পরা লোক দাঁড়িয়েছিল। আমি অ্যাক্সিডেন্ট হতে দেখে ট্রাক থামিয়ে জিজ্ঞেস করেছিলাম তাদের কোনো সাহায্য লাগবে কিনা, কিন্তু কালো পোশাক পরা লোকটা গলায় একটা টর্চের মতন যন্ত্র ধরে ভৌতিক কণ্ঠে বলেছিল দ্রুত এখান থেকে চলে যাও। আমি ভয় পেয়ে তাই দ্রুত গাড়ি চালিয়ে চলে আসি। এই কথা শুনে ইনভেস্টিগেশন টিমে থাকা সিজু তার ফোন থেকে একটা যন্ত্রের ছবি বের করে। এরপর সে এটা সিজুকে দেখিয়ে বলে যে এটাই নাকি সেই ডিভাইস। জবে শিভান কুট্টি জানায় হ্যাঁ স্যার এটাই ছিল। সিজু ওজলারকে বলে স্যার এটা একটা আর্টিফিশিয়াল লরেক্স যন্ত্র, যারা কথা বলতে পারে না তারা এটা সাধারণত ব্যবহার করে। তার মানে কিলার একজন বাক প্রতিবন্ধী। মজার ব্যাপার হচ্ছে এই ধরনের ল্যারিক্স যন্ত্র মার্কেটে লঞ্চ হয়েছে মাত্র 3 বছর আগে, তাই গত 3 বছরে কেরালায় এই যন্ত্র লাগানো লোকদের লিস্ট বের করলে হয়তো কিলারকে খুঁজে পাওয়া যাবে। এই কথা শুনে তারা সকল হসপিটাল থেকে ইনফরমেশন নিতে থাকে। এদের মধ্যে 120 জন ছিল বৃদ্ধ, 12 জন ছিল বাচ্চা আর 20 জন ছিল মহিলা। এছাড়া 90 জন ছিল 18 থেকে 45 বছরের মধ্যে। তাদের ধারণা এই 90 জনের মধ্যে কিলার লুকিয়ে রয়েছে। এখন 90 জনকে তো আর জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়, তাই তারা কেরালা থেকে দূরে আছে এমন হোম অ্যাড্রেসের লোকদের লিস্ট থেকে বাদ দিতে শুরু করে। এরই মাঝে তারা কৃষ্ণদাস নামের এক পেশেন্টের ঠিকানা কাঙ্গারা গ্রাম দেখে থমকে যায়, কারণ কাঙ্গারা ছিল দিত্যর হোটেলে কাজ করা সেই মৃত অজিশের গ্রাম। যার ফলে তাদের কৃষ্ণদাসের উপরে সন্দেহ হলে তারা সর্বপ্রথম তার সাথে দেখা করতে যায়। সেখানে কৃষ্ণদাসের মায়ের কাছ থেকে তারা জানতে পারে যে কৃষ্ণদাস অনেক মাস হয়ে গিয়েছে বাড়ি ফেরে না। ওজলার জিজ্ঞেস করে সে কি জন্ম থেকে প্রতিবন্ধী ছিল। তার মা জানায় কৃষ্ণদাস যখন থেকে কথা বলতে শুরু করেছিল তখন থেকেই তার কণ্ঠ ছিল অত্যন্ত সুমিষ্ট। 8-9 বছর থেকে সে অনেক ভালো গান গাইতো। সবাই বলতো সে অনেক বড় গায়ক হবে। তবে 12 ক্লাসে বসে কৃষ্ণদাসের গলায় একটা সমস্যা ধরা পড়ে। ডাক্তার বলেছিল একটা ছোট্ট অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে। এর জন্যই ক্যালিকুট